ভয়াবহ, রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে। কেন এক বছরের হিসাব শুধু নয়, অন্তত বলা যায় যে গত 15-16 বছরেও এত বড় ঘটনা ঘটেনি। বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা, বাংলাদেশের কপাল খুলে যাবে, প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আমজনতা সবাই উপকৃত হবে। প্রধান সেনাপতি তার অবস্থা এরকম হয়েছে, তিনি এখন ফাটা মাসে আটকে গেছে। তিনি না পারছেন এদিকে হতে, না পারছেন এদিকে হতে, না পারছেন সামনে যেতে, না পারছেন পিছনে আসতে। এর কারণ কি, কেন এমন হলো? প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, কি করতে পারে, অডিওটা আমি শোনাচ্ছি। অডিওটা আপনারা শুনেন। হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পাচ্ছেন না, বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর কলিমুল্লাহ গ্রেফতার হবার পর এবার মাসুদ কামালের পালা। মাসুদ কামালকে হয় দেশ ছেড়ে বিদেশে রাতের আধারে পালিয়ে যেতে হবে, নইলে গ্রেফতার হতে হবে। আপনার মতো 2 টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সম্ভবত এক বছরে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যে গত বছরের 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার 9 তারিখ, এক বছর একদিন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ, আবার অনেক কিছুতে সফল হয়েছেন। আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনূস করতে পারছে, সামহাও এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা, জাতি, গোষ্ঠী, মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে। যেমন উল্লেখযোগ্য, আমরা আজকে নিউজটার আগে আবারও বলি, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাইতে হবে। যদি না জানায়, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে। এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে। কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা আছে এই এলাকায়, এবং আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না। বিজিবি অসহায়, লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায়, কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা, এমনকি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না, ফোনের নেটওয়ার্ক থাকে না, টাওয়ার ভাঙা নিয়ে যায়, বিভিন্ন কর্মকাণ্ড চলে। তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার। সাইলেয়া ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা। আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে, বনে, জঙ্গলে নজরদারি রাখতে হবে, কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা আপনার লোকালয়। পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী 6 মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 100টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন, এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে, যা শিক্ষার মানে সমতা আনবে, এমনকি শিক্ষার্থীদেরকে, আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে, যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন, জীবনযাত্রা, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে। আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, লাইক প্রকৌশল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, হোটেল আছে, অনাথালয় আছে, ছাত্রাবাস আছে। এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে, আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। বাট আমি মনে করি নিরাপত্তার ক্ষেত্রে এই স্টারলিংক স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য। কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি, আমি শোনা কথা, পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে, যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার টহলে থাকেন না, অথবা সিকিউরিটি ইস্যুগুলোতে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন। আমাদের লোকালয়ে একটা কথা আছে, বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান পাঠাই দিব। কেন? দুর্গম এরিয়া, সেখানে অনেকে পোস্টিং দিতে চায় না। পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে, আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি কিন্তু সেখানে চলে। আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে। সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক, আরো বিভিন্ন হোক, সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক, এই এলাকার নজরদারি দরকার। পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত। যে হল ভিত্তিক কোনো রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে পারবে না, এবং আমি মনে করি তাদের দাবি অত্যন্ত যৌক্তিক। এই যে 1 বছর আগে 5ই আগস্ট প্রবল গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেল, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই সব পরিবর্তনের স্বপ্ন আমরা দেখতেছিলাম, সেই সব পরিবর্তন কিছুই পূরণ হয়নি। আপনি ডক্টর ইউনূসকে দোষ দিতে পারেন, কিন্তু ডক্টর ইউনূসের তো একার দোষ না, তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কিন্তু এই বর্তমান বিএনপি তারা যেভাবে কথা বলতেছে তা কিন্তু হুবহুব আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়।
এই ছাত্র রাজনীতি, এই হল ভিত্তিক রাজনীতি এগুলো করতো কে? ছাত্রলীগ করতো গত 15 বছরে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাজটা কি ছিল? কাজ ছিল প্রত্যেকটা হলে হলে কমিটি দেওয়া, সেই হলে সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা, তাদেরকে নিষ্পেষিত করা, তাদের কাছ থেকে চাঁদা আদায় করা, টাকা আদায় করা, তাদেরকে জোর করে ছাত্রলীগের মিছিলে নেওয়া, আওয়ামী লীগের মিছিলে নেওয়া, এভাবে ক্যাম্পাসে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এবং যার মূল ছিল এই হল কমিটি, এরা এই সিট বাণিজ্য করত। সাধারণ ছাত্ররা সিট পেত না, যারা সিট পেত তাদের বাধ্য হয়ে ওই আওয়ামী লীগের মিছিলে যাওয়া লাগতোই। এবং বিশ্ববিদ্যালয় যত উন্নয়ন প্রকল্প সবগুলো থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব ভাগগুলো তারা অনবরত নিত। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, মানে ছাত্রলীগের সেক্রেটারি ছিল না একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, পাপালে গেছে যে মানে রানিং যে ছিল আর কি, সৈকত নাকি নাম, মানে তার বিভিন্ন কাহিনী দেখলাম। মানে সেই বিশ্ববিদ্যালয়ের তার হলে রাজার মতো থাকতো, ছাত্রলীগের অন্যান্য জুনিয়র পোলাম এসে তার হাত পা চিপত, কেউ তার জন্য চা নিয়ে আসতো, কেউ বিস্কুট নিয়ে আসতো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ছাত্র নেতারা, তারা কোনো টেন্ডার দিলে কাজে সেখানেও তাকে 10%, 20%, 30% ভাগ দিতে হতো এবং চরম বেয়াদবি করতো। সে ভারতে পালাইতে গিয়ে মনে কট খাইছে, এখন জেলে আছে। তো আমি এই ছাত্রলীগের গত 14-15 বছর বয়সে আমি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো ছাড়া আমি আর কোনো ভালো কাজ দেখি না। বলতে পারেন যে ছাত্রদল, এটা তো ছাত্রলীগ না, বা ছাত্রদল কি করবে? আপনি বলেন তো। ছাত্রদলের যে হল কমিটি দিছে তারা, এই হল কমিটির কাজ কি? ওই কাজ তো সেই, এর বাইরে তো কোনো কাজ নাই। সমস্ত বিশ্বের কোথাও কোনো রাজনৈতিক দলের এবং ছাত্র উইং থাকে না। বাংলাদেশের যে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্রলীগ থাকে না। কাজে আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হল ভিত্তিক ছাত্র সংগঠনের কমিটি দূরের কথা, বিশ্ববিদ্যালয় ভিত্তিক থাকা উচিত না, এমনকি কেন্দ্রীয়ভাবে থাকা উচিত না। অনতি বিলম্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই ছাত্র উইং বিলুপ্ত করা উচিত। ইউরোপ আমেরিকাতে এরকম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র উইং নাই। সেখানে ছাত্ররা আছে, তারা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করে, সেখানে কমিটি আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে, সেখানে যারা যারা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এইরকম হল ভিত্তিক ক্যাডার বসিয়ে সিট বাণিজ্য, চাঁদাবাজি, ছাত্রদের উপর নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, এগুলো বন্ধ করতে হবে। কারণ এগুলো হচ্ছে এই 5ই আগস্টের পরিবর্তনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিএনপিকে একটা কথা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যা করেছে আপনারা তা করতে পারবেন না। কারণ এগুলো করতে গিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়েছে, যে দানব হয়েছে, আপনাদের পক্ষে সেটা সম্ভব না। কাজে আপনারা যদি সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি লুট, প্রকল্প লুট, নদী লুট, এগুলো তো তৃণমূল পর্যায়ে করতেছে, এখন যদি এই হল ভিত্তিক এগুলো করেন, এগুলো টিকতে পারবেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগ তো পারবেই না, আওয়ামী লীগ তো নাই। বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্রদল, কেউই পারবে না বিশ্ববিদ্যালয় ভিত্তিক রাজনীতি অংশগ্রহণ করতে। হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পাচ্ছেন না, বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা এনসিপি, আসলে ওরা 21শ শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ওদের যে কৌশল, ওদের যে সাহসিকতা, ওদের যে সফলতা, ওদের যে অবদান, এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন। দেখেন, বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশ রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি, এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে 100 বছরও হাসিনা কিচ্ছু করতে পারতো না। কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে, এর চাইতে বড় বীরত্ব আর কি দেখতে চান? কি কৌশলে হাসিনাকে গোল খাওয়াইছে, দেখেছেন না? এরা মহান। এদের যে মেধা, হাসিনার কাছে, হাসিনার পক্ষে র ছিল, মোসাদ ছিল, সিআইএ, বিএই ছিল, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল, চীন ছিল, আর বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই, ডিবিএসবি, এগুলো তো ছিলই। কিন্তু দর্শক, কেউ হাসনাত আব্দুল্লাহদের সাথে পারেনি। তো ডক্টর ইউনূস পারবে কিভাবে? দেখেন, এই ইউনূসের নিয়োগদাতা হাসনাতরা, সাদিক কায়েমরা। এটা প্রফেসর ইউনূস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ছাত্ররা আমাকে বসিয়েছে, জিকিরের মতো বলতেন, ওজিফা করে বলতেন। এবং হাসনাতদেরকে কি আদর করতেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন, সবাই দেখেছেন। কিন্তু সেই ইউনূসের সাথে এখন হাসনাত আব্দুল্লাহরা চোখে চোখ রেখে কথা বলছে। এটা কেন? মানে কখন প্রফেসর ইউনূসের সাথে চোখে চোখ রেখে পোল্টি মারতে হয় আর কখন স্যার 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 বলতে হয়, এটা ভালোভাবেই জানে। ইউনূস সাহেবের চেয়ে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে, এত সোজা না। আমি একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলি। আসিফ মাহমুদ নতুনভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয়ে গেছে দেখা করতে। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন। তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে, আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন, বল স্যার আমি খালেদ মাহমুদ সুজন, আমার দায়িত্ব এটা, স্যার আমি অমুক, আমি এটা। তখন অনেকে অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে, ঠিক আছে মন্ত্রী হয়েছেন, আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক, সিনিয়র লোক, আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন। বেশি বড় হয়ে গেছে, খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে।
আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনি আমি, আপনার পরিচয় দিতে হবে না, এরকম জ্ঞান দিয়েছে। না, আমি বলেছিলাম দেখেন, খালেদ মাহমুদ সুজন আর এই সচিন টেন্ডুলকার বলেন, বাংলাদেশের ওই সাকিব টাকিব মাশরাফি বাদ দেন, আসিফ মাহমুদদের যে ওয়েট, আসিফ মাহমুদদের যে অবদান, তার ধারে কাছেও নেই। আসিফ মাহমুদদের যে মর্যাদা, ওইরকম বিশ্বকাপ 5টা জিতলেও আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না। আসিফ কি করেছে? হাসিনার পতন ঘটিয়েছে, নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, 2000-3000 শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন, একটা রেজিমের, ভয়ানক একটা ফেসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে। আসিফ মাহমুদ যা করেছে ওইসব তার সামনে, ওইসব বিশ্বকাপ জেতার এগুলো কিচ্ছু না। আর লেট এলাম খালেদ মাহমুদ সুজন, কি আসিফ মাহমুদের একটা পশমের সমান মর্যাদা আছে? ওরা কি করেছিল? আসিফ মাহমুদের আমরা সমালোচনা করবো, ব্ল্যাঙ্ক চেক দিব না, কাম করলে তো সমালোচনা করবে, কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান, জাস্ট একটু জুলাই আগস্টে ফিরে যান। জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছিল, কিভাবে আমরা আসিফ নাহিদের দিকে তাকিয়ে থাকতাম, হাসনাতদের দিকে, কিভাবে পুলিশের সাথে ওরা ধাক্কাধাক্কি করেছে, সেই ডিবি অফিসের ঘটনা, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, শহীদ মিনারে, ভিসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কফিন মিছিল, গাইবানা জানাজা, কত কিছু, শাহবাগে। আবার সে আসিফদেরই ঘোষণা, কোন মিলিটারি শাসন আমরা মানবো না। ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো, সেনাপ্রধানের সাথে, কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে। শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে কোনো মিলিটারি শাসন মানবো না, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি। অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে। হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী, এটা নিশ্চিত ছিল। আসিফ বলেছে হয়নি। শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি। এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই, হাসনাত যা বলেছে। পরশুদিন নয়, একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা, মার্চ ফর ঢাকা। সারা বাংলাদেশ গর্জে উঠেছে। জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমেছে, হাসনাতদের ডাকে, শেখ মুজিবের ডাকে 7 মার্চ এত মানুষ জেগে ওঠেনি। এটা তুলনা করলে আপনি করতে পারেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে, যে মানুষ জেগে উঠেছিল, তাও সাধারণ মানুষ এতটা না, এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না। 7 মার্চ 1971 তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের 24 বড়। কিভাবে দেখেন, 1971 মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, জিয়াউর রহমানের ঘোষণা, ঠিক আছে, ক্র্যাকডাউন চলছিল, গণহত্যা চলছিল, রাইট, কালো রাত, অল রাইট। কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল, কোন কোন জায়গায়? এর উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর, শাহবাগ, মগবাজার, কয়েকটা এলাকায়, বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওইসব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিলিটারি, সংখ্যাটা ছিল খুব কম। আর 24-এ, এবং এই অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম 71-এ, কিন্তু 24-এ কি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী, মিলিটারি, পুলিশ, র্যাব, আনসার, বিজিপি সব, এবং আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র নিয়ে মাঠে নেমে গণহত্যায় নেমেছিল। 71-এ অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে দাঁড়ানো, সেই পাকিস্তান থেকে এসে তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না, আমরা পাকিস্তানের সাথে নাই, বাংলাদেশের সাথে আছে। এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না। আর বাংলাদেশে হাসনাতরা যে যুদ্ধ করেছে, এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল, ভয়ানক। আপনার মতো 2 টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগেন, একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হতে নেওয়ার চেষ্টা করেন। আপনার তো মিয়া চর্চাপট দেওয়া উচিত, আপনার বউ তো চলে গেছে আপনার এই নবংশতার জন্য। এসব ভণ্ডামি পাইছেন কই মাসুদ কামাল? এবার ভণ্ডামিটা বাদ দিলে হয় না, বয়স হয়েছে তো, ভণ্ডামিটা বাদ দেন মাসুদ কামাল। নিজামী বাংলাদেশ কি করে হয়, গোলাম আজমের বাংলাদেশ কি করে হয়? বাংলাদেশের জন্মের সময় যারা এর বিরোধিতা করেছিল, নিজামীও করেছিল, গোলাম আজমও করেছিল, তারা বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল। জন্মের সময় যারা বিরোধিতাকারী, তাদের বাংলাদেশ হয় কি করে? মাসুদ কামাল, আপনাকে আজকের গালি দেব না, আপনার কথার জবাব দেব। আপনি আমাকে এমন একটা দেশের নাম বলেন, পৃথিবীর যে কোনো একটা দেশের নাম বলেন, যেই দেশের 100% জনগোষ্ঠী ওই দেশের স্বাধীনতা চাইছে। আপনি কি জেমস উইলফোর্ড গার্নারের, মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার, দ্য ডেফিনেশন অফ সিটিজেন, ডেফিনেশন অফ স্টেট, আপনি কি এটা পড়ছেন? আপনাকে আমি পড়ার আহ্বান জানাবো। একটা নির্দিষ্ট ভূখণ্ডের নাগরিকরা একমত হয়ে স্বাধীনতা চাইতে পারে, আবার একটা অংশ স্বাধীনতা নাও চাইতে পারে, কিন্তু অবস্থার প্রেক্ষিতে যদি ওই রাষ্ট্রটা স্বাধীনতা প্রাপ্ত হয়, যারা স্বাধীনতা চায় না, দে আর গোইং টু হ্যাভ দ্য সেম রাইট অ্যাজ দোজ পিপল হু সাপোর্টেড দ্য ইন্ডিপেন্ডেন্স। বাংলায় বলি, জেমস উইলফোর্ড গার্নারের মতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সব অধিবাসীরা একত্র হয়েও স্বাধীনতা চাইতে পারে, আবার বিশাল একটা অংশ স্বাধীনতা চাইবে, ক্ষুদ্র একটা অংশ স্বাধীনতা চাইবে না। কিন্তু অবস্থার প্রেক্ষিতে ওই দেশ যদি স্বাধীনতা প্রাপ্ত হয়, তাইলে যারা স্বাধীনতা চাইছে আর যারা চায় না, দুই গ্রুপেরই সমান অধিকার থাকবে। এটা আমার কথা না, জেমস উইলফোর্ড গার্নার বলেছে। নিউ ইয়র্ক টাইমসের এক ভদ্রলোক আছে, খুব সম্মান করি, একজন বিজ্ঞ সাংবাদিক, যার বালের যোগ্যতা আপনার নাই। ভদ্রলোকের নাম থমাস ফ্রিডম্যান, মোরিন দাউদ, ইজে ডিয়ন, এদের লেখা পড়েন।
আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন। আমি জানি আপনার বউ চলে গেছে আপনার বন্ধুর সাথে, আপনি মানসিকভাবে খুব বিকলাঙ্গ। এই মুহূর্তে যে কথাবার্তা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া করেছেন। আমার মনে হয় না আপনি লেখাপড়া করেছেন। এক আর দুই, একটা কথা মাসুদ কামাল, আপনাকে আমি যা বলতে বলছি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম, এটা বোঝার বোধগম্যতা আপনার ভিতরে আসবে না। ভয়াবহ, রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে, কেন এক বছরের হিসাব শুধু নয়, অন্তত বলা যায় যে গত 15-16 বছরেও এত বড় ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর এত বড় অভিযান আমরা দেখিনি। সেনাবাহিনী আজকে নিউ মার্কেটে অভিযান চালিয়ে যে বিপুল অস্ত্রের মজুদ, যে বিপুল অস্ত্রের গুদামের সন্ধান পেল, সেখান থেকেই একটা স্পষ্ট বার্তা আসে যে কি ভয়াবহভাবে আমাদের সমাজে সন্ত্রাসীরা রাজ করছে। আমরা বিএনপির 2001 থেকে 6 যে শাসনামল, সেই সময়ে 10 ট্রাক অস্ত্রের ঘটনা দেখেছিলাম। 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এবং সেই সময় ভাবা হচ্ছিল যে ভারতীয় উলফার কাছে সেই অস্ত্রের চালান যাচ্ছিল। 2001 থেকে 6 যে শাসনামল, সেই সময়ের পরে বাংলাদেশে এত বড় অস্ত্রের চালান আর ধরা পড়েনি, যেটা আজকে রাতে ধরা পড়লো। সেনাবাহিনী আজকে সন্ধ্যা থেকেই একটা বড় অভিযানে ছিল নিউ মার্কেটে, এবং সেই অভিযান থেকে কি বেরিয়ে আসলো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর ভয়াবহতা কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। তার আগেই প্রথমেই মানে ভিডিওর শুরুতেই বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং হৃদয় নিংড়ানো সেলুট জানাতেই হয় যে এত বড় কৃতিত্ব তারা দেখাতে পারলো। কি হলো নিউ মার্কেটে, কি হবে আমাদের দেশের ভবিষ্যতের, সেই আলোচনা করবো এই ভিডিওতে। সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা। আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা। আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে, সেই ঘটনায় সন্ত্রাসীরা 7 জন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে, এবং সন্ত্রাসীরা পুলিশ র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবো, তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেবো, এরকম ভয়াবহ মন্তব্য করেছে। তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না। এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি রামদা আমরা দেখেছি, সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না, কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।